এই মুহূর্তে পৃথিবীর কোটি কোটি মানুষ শুধু একটাই বিষয় নিয়ে কথা বলছে। কারো চোখ টেলিভিশনের পর্দায়, কারো চোখ মোবাইলের স্ক্রিনে, আবার কেউ অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত ম্যাচের জন্য। স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে সেই গ্রামের ছোট্ট চায়ের দোকান, আজ পৃথিবীর অসংখ্য মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু একটাই নাম, ফুটবল। তারপর বিশ্ব যখন ফুটবলের উন্মাদনায় ডুবে, তখন একটা অদৃশ্য খেলা নীরবেই চলতে থাকে। এমন একটা খেলা যেখানে বল নেই, গোল পোস্ট নেই, কিন্তু জয় পরাজয় আছে। আর সেই খেলায় সবচেয়ে বড় বাজি রাখা হয় আমাদের সময়, আমাদের মনোযোগ, আর কখনো কখনো আমাদের ভবিষ্যৎ। আজ আমরা যে ফুটবলকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে দেখি, এর শুরুটা কিন্তু মোটেও এত বিশাল ছিল না। 1863 সাল ইংল্যান্ডের কয়েকটি ক্লাব একসাথে বসে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। তারা বুঝতে পারল সবাই যদি আলাদা আলাদা নিয়মে খেলে, তাহলে এই খেলার কোনো ভবিষ্যৎ নেই। সেদিনই তৈরি হলো আধুনিক ফুটবলের প্রথম আনুষ্ঠানিক নিয়ম। হয়তো তখনও কেউ কল্পনাই করতে পারেনি এই ছোট্ট সিদ্ধান্ত একদিন পৃথিবীর সবচেয়ে বড় খেলার ভিত্তি হয়ে দাঁড়াবে। এরপর ব্রিটিশ নাবিক, ব্যবসায়ী আর শ্রমিকেরা পৃথিবীর বিভিন্ন দেশে যেতে শুরু করলেন। তারা শুধু পণ্যই নিয়ে যাননি, সঙ্গে নিয়ে গিয়েছিলেন একটা বল। আর সেই বল ধীরে ধীরে পেরিয়ে গেল ভাষার সীমা, ধর্মের সীমা, সংস্কৃতির সীমা, এমনকি মহাদেশের সীমাও। দেখতে দেখতে পৃথিবীর কোটি কোটি মানুষ একই নিয়মে, একই আবেগে, একই খেলাকে নিজের পরিচয়ের অংশ বানিয়ে ফেলল। ফুটবলকে জনপ্রিয় করতে খুব বেশি কিছুর প্রয়োজন পড়েনি, একটা বল আর একটু খোলা জায়গা, ব্যাস। হয়তো এ কারণেই ফুটবল শুধু একটা খেলা নয়, এটা পৃথিবীর সবচেয়ে সহজে বোঝা যায় এমন একটা ভাষা। কিন্তু একটা সাধারণ খেলা কিভাবে এমন এক শক্তিতে পরিণত হলো, যার জন্য আজ পুরো পৃথিবী থেমে যায়? একটা প্রশ্ন হয়তো আপনার মনেও এসেছে, একটা খেলা কিভাবে একসাথে পুরো পৃথিবীকে থামিয়ে দিতে পারে? এর উত্তর শুধু মাঠে নেই, এর উত্তর লুকিয়ে আছে মানুষের অনুভূতিতে। ফুটবল শুধু 22 জন খেলোয়াড়ের খেলা নয়, এটা কোটি মানুষের স্মৃতি, শৈশব, বন্ধুত্ব, জাতীয় পরিচয় আর আবেগের গল্প। পৃথিবীতে খুব কম জিনিস আছে যা ভাষা না বুঝেও মানুষকে একসাথে হাসাতে পারে, আবার একই সঙ্গে কাঁদাতেও পারে। এই কারণেই বিশ্বকাপের সময় শুধু স্টেডিয়াম ভর্তি হয় না, মানুষের মনও ভর্তি হয়ে যায় প্রত্যাশায়। কিন্তু যখন কোটি কোটি মানুষের মনোযোগ এক জায়গায় একত্রিত হয়, তখন সেই মনোযোগের মূল্যও হয়ে যায় কোটি কোটি ডলার। এবার একটা বিষয় একটু ভেবে দেখুন, বিশ্বকাপের একটা ম্যাচ শুরু হওয়ার আগেই স্টেডিয়ামের প্রতিটি এলইডি বোর্ড বিক্রি হয়ে যায়। খেলোয়াড়দের জার্সি, স্পন্সর, টেলিভিশন সম্প্রচার, অনলাইন স্ট্রিমিং, অফিসিয়াল মার্চেন্ডাইজ, টিকিট, পর্যটন, সবকিছু মিলিয়ে ফুটবল আজ শুধু একটা খেলা নয়, এটা বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক শিল্প। বিশ্বকাপ থেকে ফিফা ও বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠান সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ, টিকিট, লাইসেন্সিং ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম থেকে বিলিয়ন ডলার আয় করে। এখানে একটা বিষয় মনে রাখা দরকার, এই আয় আসে মানুষের মনোযোগ থেকে। কারণ যেখানে কোটি কোটি মানুষের চোখ একসাথে থাকে, সেখানেই পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসাগুলোও উপস্থিত থাকে। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, ফুটবল ম্যাচটা আসলে কত মিনিটের? 90 মিনিট নাকি তারও অনেক বেশি? ম্যাচ শুরু হওয়ার অনেক আগে থেকেই প্রেডিকশন, সম্ভাব্য একাদশ, কে জিতবে, কে হারবে, সেই আলোচনা শুরু হয়ে যায়। তারপর ম্যাচ, তারপর হাইলাইটস, এরপর বিশ্লেষণ, তারপর সোশ্যাল মিডিয়াতে তর্ক, তারপর মিমস, তারপর আবার পরের ম্যাচের অপেক্ষা। আমরা হয়তো বুঝতেই পারি না 90 মিনিটের একটা ম্যাচ কখন যেন আমাদের দিনের অনেকগুলো ঘন্টা নিয়ে নেয়। আমি বলছি না ফুটবল দেখা ভুল, আমি শুধু একটা প্রশ্ন করছি, আমার সময়ের নিয়ন্ত্রণ কি এখনো আমার হাতেই আছে? কারণ যে পৃথিবীতে মানুষের মনোযোগ সবচেয়ে মূল্যবান সম্পদ, সেই পৃথিবীতে আমাদের সময়গুলো নিয়ে নেয়ার জন্য নীরব প্রতিযোগিতা চলছে। প্রতিটি ম্যাচেরই একটা শেষ বাঁশি বাজে, উল্লাস থেমে যায়, স্টেডিয়ামগুলো খালি হয়ে যায়, মানুষ বাড়ি ফিরে যায়। কিন্তু আমাদের জীবনের ম্যাচটা তখনও শেষ হয় না। জীবনের প্রতিটি দিন আমাদের সামনে নতুন নতুন সিদ্ধান্ত নিয়ে আসে। আজ আমি আমার সময় কোথায় ব্যয় করলাম? খেলা আমাদেরকে আনন্দ দিক, অনুপ্রেরণা দিক, মানুষকে মানুষ হিসেবে একত্রিত করুক, কিন্তু আমাদের সময়, আমাদের মনোযোগ আর আমাদের জীবনের লক্ষ্য সবসময় যেন আমাদের নিজের হাতেই থাকে। কারণ একদিন আমাদের জীবনেও শেষ বাঁশি বাজবে।